হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে বিষয় থাকবে বাংলা বোধ পরীক্ষা, অর্থাৎ বেঙ্গলি কম্প্রিহেনশন টেস্ট। প্রায় প্রতি ডব্লিউবিসিএস পরীক্ষা মেন পরীক্ষা এটা পড়েছে, সুতরাং এবারেও পড়বে। একটা সহজ ফরম্যাটে উদাহরণ সহ কীভাবে করা যায় তার উপর আমরা ফোকাস করব। এক্ষেত্রে বলে রাখি, আমার এই চ্যানেলে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি উভয় ক্লাস হবে। মূলত ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য এক্সাম, যেখানে ডেসক্রিপটিভ ইংরাজি এবং বাংলা আছে। এখন মূলত আমরা ডব্লিউবিসিএস 2024-এর যে মেন হবে তার উপর ভিত্তি করে ক্লাসগুলো সাধারণত করানো হচ্ছে। চলো তাহলে সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বোধ পরীক্ষা, বেঙ্গলি কম্প্রিহেনশন টেস্ট। এখানে কিছু নিয়ম দেওয়া আছে, একটা ফরম্যাট কিভাবে করতে হবে, জাস্ট আমরা সবাই জানি কিভাবে করতে হবে, তবু একটা ফর্মুলা, একটা নিয়ম দেওয়া হলে। এখন দেখো, প্রথম এখানে আছে একটা সংজ্ঞামূলক আছে। বোধ পরীক্ষায় হচ্ছে মূলত অনুধাবন ক্ষমতা, ভাষাজ্ঞান, বিশ্লেষণ শক্তি এবং ভাব প্রকাশের দক্ষতা যাচাই করা হয়। একটা বোধ পরীক্ষা কি করা হয়? তার অনুধাবন ক্ষমতা, তার ভাষাজ্ঞান, বিশ্লেষণ শক্তি এবং ভাব প্রকাশের দক্ষতা সাধারণত এখানে যাচাই করা হয়। প্রশ্নগুলো সাধারণত কোনো গদ্য থেকে আসতে পারে, কোনো প্রবন্ধ, সাহিত্য, পরিবেশ, সমাজ বিজ্ঞান এবং সমসাময়িক বিষয়ের অনুচ্ছেদের উপর ভিত্তি করে সাধারণত প্রশ্নগুলো আসে। আচ্ছা, এবার আমরা এখানে আশা করি রুলস এন্ড রেগুলেশন আছে কিভাবে বোধ পরীক্ষা করতে, কিছু নিয়ম। একটা ফর্মাল নিয়ম, যেটা প্রথম বলেছে অনুচ্ছেদটা অন্তত দুবার পড়ো। দেখো, দুবার পড়ে প্রথমবার বিষয় বোঝার চেষ্টা করো, মূল যে থিম, সেন্ট্রাল আইডিয়া কি আছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। আর দ্বিতীয়বার লেখকের বক্তব্য, যুক্তি এবং উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই দুটোই, প্রথম হচ্ছে কি সেন্ট্রাল আইডিয়া, আর দ্বিতীয় হচ্ছে লেখকের কি বক্তব্য, যুক্তি, কি উদ্দেশ্যে লেখক কি বলেছে তার উপর সেটাকে ফোকাস করতে হবে, সেটা বুঝতে হবে। ২ নম্বর হচ্ছে কি বলছে, প্রশ্ন অনুযায়ী উত্তর লেখো। প্রথম ২-৩ বার পড়ার পরে ডাইরেক্ট তুমি প্রশ্ন দেখবে, সেই প্রশ্নটা প্রথম প্রশ্ন দেখবে, প্রশ্নটা কোথায় আছে সেই জায়গায় আন্ডারলাইন করে তার উপর উপর উপরে এবং নিচের ভিত্তি করে কোশ্চেনের উত্তর লিখতে হবে। দেখো, প্রশ্ন অনুযায়ী উত্তর লিখুন, নিজের ভাষায় উত্তর দিন, উত্তর নিজের ভাষা হবে। অনুচ্ছেদ থেকে সম্পূর্ণ বাক্য, দেখো সম্পূর্ণ বাক্য কিন্তু গ্রহণ করা যাবে না, নকল করা যাবে না, কিন্তু তুমি কোনো শব্দ নিতে পারো, মূল শব্দ নিয়ে তুমি নিজের মতো ভাষায় লিখতে পারো। তাহলে কি, কোনো বাক্য হুবহু নকল করা যাবে না, তিনি শব্দ নিয়ে তুমি নিজের ভাষায় বানিয়ে লিখতে পারো। আচ্ছা, ৩ নম্বর কি বলছে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেবে না, যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটাই লিখবে, অতিরিক্ত ব্যাখ্যা দিয়ে উত্তর দৃঢ় করবে না। ঠিক আছে, খুব বড় করতে যাবে না। এখানে সাধারণত আমরা দেখো 4টে কোশ্চেন থাকে, 40 নাম্বার, তাই নাকি? তো একটা অ্যান্সার মোটামুটি বড় হবে না, খুব জোর ম্যাক্সিমাম 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এর বেশি গেলে কিন্তু নাম্বার দেবে না। 30 থেকে 50 এটা হচ্ছে সবথেকে উপযুক্ত। এবেলা কোনো প্রশ্নের উত্তর ছোট হতে পারে, কোনো বড় হতে পারে, কোনো ব্যাপার নয়, কোনো হয়তো 20 শব্দের মতো উত্তর হয়ে যেতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে মোটামুটি 50টা ওয়ার্ডের লিমিট ক্রস করবে না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি, অপ্রয়োজনীয় অংশগুলো তুমি বাদ দেবে, উত্তরকে ছোট করার চেষ্টা করবে। পরে কি বলেছে দেখো, এটা সবথেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস, আভ্যন্তরীণ অর্থ, অন্তর্নিহিত ভাব এটা লিখতে হবে। ঠিক আছে, এটা 5টি ধাপে আলোচনা করা হয়েছে, বলা আছে। আগরিক অর্থ বুঝতে হবে, অন্তর্নিহিত ভাব, লেখকের উদ্দেশ্য কি, বর্তমান প্রাসঙ্গিকতা কি, আর উপসংহার কি আছে। প্রত্যেকটা যেগুলো পড়ে সাধারণত তার আভ্যন্তরীণ বা অন্তর্নিহিত ভাবগুলো পড়ে, সেই ভাবটা তোমাকে এই আকরিক অর্থ, অন্তর্নিহিত ভাব, লেখকের উদ্দেশ্য, বর্তমান প্রাসঙ্গিকতা বা উপসংহার, এই 5টা ভাগ করে তুমি একটা অ্যান্সার তুমি সাজাতে পারো সুন্দর করে। তাহলে এইটা হচ্ছে মেন জিনিস, এখানে আভ্যন্তরীণ ভাবের উপর ভিত্তি করে সাধারণত উত্তর লিখতে হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি কোনো উত্তর 5 থেকে 8টা বাক্য লিখলে খুব ভালো হয়, বা কম বেশি হতে পারে, যেমন 10টার বেশি না যেন হয়। আচ্ছা, এবার হচ্ছে ভাষা হতে হবে কি, সহজ হবে, প্রাঞ্জল হবে, শুদ্ধ হবে এবং ব্যাকরণসম্মত। ব্যাকরণসম্মত অবশ্যই হতে হবে, বানান ভুল যেন হয় সেগুলো লিখতে হবে, এবং খুব সহজ সরল প্রাঞ্জল হতে হবে, পরিষ্কার হতে হবে।
তারপরে কি হচ্ছে, উত্তর লেখার সময় একই ভাব বারবার লিখবে না। অনেকে সাধারণত আমরা সবচেয়ে বেশি ভুল করি বোধ পরীক্ষায়, একই জিনিস বারবার লিখে ফেলি, একই ভাবটা বারবার লিখি। সেটাই কিন্তু, একই ভাষা তুমি দাও কিন্তু তার হচ্ছে প্রয়োগটা আলাদাভাবে হবে, কিন্তু একই ভাব বারবার লেখা যাবে না। সবচেয়ে বেশি ভুল হয় এখানে। আর হচ্ছে ছোট ছোট অনুচ্ছেদ না লিখে সামনে একটা উত্তর, একটা অনুচ্ছেদে একটা প্রশ্নের উত্তর একটা অনুচ্ছেদে লিখলে খুব ভালো হবে। ঠিক আছে, ছোট অনুচ্ছেদে লিখলে উত্তর খুব সুন্দর দেখাবে। আচ্ছা, তারপরে ডব্লিউবিসিএস পরীক্ষায় যেগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, মানে কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে, যেগুলো আপাতত যেগুলো পরীক্ষাগুলো আছে সেখানে দেখা গেছে অনুচ্ছেদের মূল বক্তব্য থেকে প্রশ্ন আসে, লেখকের মতে কারণ ব্যাখ্যা করো, আভ্যন্তরীণ অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো, লেখকের উদ্দেশ্য কী ছিল, বর্তমান প্রাসঙ্গিকতা আলোচনা করো। আচ্ছা, নিজের বলো কোনো প্রশ্নতে বলছে নিজের ভাষায় ব্যাখ্যা করো। আর হচ্ছে এটা পড়ে যে অনুচ্ছেদের আলোকে তোমার মতামত প্রকাশ করো। এইগুলোর ভিত্তিকের প্রশ্ন পড়ে সাধারণত। এখানে দেখো প্রত্যেকে দেখা যাচ্ছে তার আভ্যন্তরীণ ভাব থাকবে, তারও ভিত্তি করে লিখতে হয়। এতগুলো বিষয়ের উপরে এতগুলো অ্যাঙ্গেল থেকে সাধারণত এক্সামিনাররা কোশ্চেন করে। আর সবথেকে ভালো নাম্বার পাওয়ার যে ফর্মুলা সেটা বললাম, আক্ষরিক অর্থ, অন্তর্নিহিত ভাব, লেখকের উদ্দেশ্য, যুক্তিসহ ব্যাখ্যা, বর্তমান প্রাসঙ্গিকতা, উপসংহার। এই বেস মেনে চললে সাধারণত সবচেয়ে সর্বোচ্চ উত্তর নাম্বার পাওয়া যাবে। তাহলে এই ছিল আমাদের একটা ফরম্যাট, নিয়ম কানুন বোধ পরীক্ষার জন্য। এবার আমরা একটা প্যাসেজ নেব, তার থেকে ঠিক জলবিশেষ যেরকম পরে 4টে কোশ্চেন, সেগুলো আলোচনা করবো আমরা। দেখো, এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা সবাই আমরা জানি, চিরাচরিত একটা প্যাসেজ। প্যাসেজটা প্রথম হচ্ছে পড়বো আমরা আমরা সাধারণত এখানে একবার পড়বো, পড়ে আমরা চেষ্টা করব মেন মেন যেগুলো ভাব সেগুলো আমরা আন্ডারলাইন করব। দেখো, বলছে মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে বই। বই জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তার দিগন্ত প্রসারিত করে এবং জীবনকে উপলব্ধি করতে শেখায় নতুনভাবে। বলছে কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বই পড়ার অভ্যাস দূরে সরে যাচ্ছে নাকি। সামাজিক গণমাধ্যম ও বিনোদনের নানা মাধ্যম মানুষের অবসর সময়ের অধিকাংশ দখল করে নিয়েছে। ফলে গভীর মনোযোগ দিয়ে বই পড়ার, এখানে বই হলো বই পড়ার অভ্যাস ক্রমশ দুর্বল হচ্ছে। অথচ বই কেবল তথ্য দেয় না, মানুষের বিচারবোধ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ, মানবিক চেতনাকে সমৃদ্ধ করে। তা বলছে যে সমাজে পাঠ্যাভ্যাসের চর্চা বেশি, সেই সমাজে যুক্তিবোধ, সহনশীলতা, সৃজনশীলতার বিকাশ বেশি লক্ষ্য করা যায়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত উন্নতির পাশাপাশি একটি সুস্থ এবং প্রগতিশীল সমাজ নির্মাণের অপরিহার্য শর্ত। এখানে সামনে দেখলাম যে বই বই হচ্ছে মানুষের বন্ধু। বই যে মানুষের এটা উপকার করে, চিন্তা শক্তি যে বাড়ায়, মানুষের যে সৃজনশীলতা, যুক্তিবোধ, সহনশীলতা প্রভৃতি বাড়ায়, নৈতিক মানবিক চেতনা বিকাশ বাড়ায়, তার উপর যে বইয়ের প্রভাব সেগুলো আলোচনা করা হয়েছে। এবার সেই সঙ্গে বলা হয়েছে যে বর্তমান সময়ে মানুষ প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সামাজিক গণমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই নাকি। এইটা হচ্ছে এখানে মেন বিষয়, বক্তব্য। একটা হচ্ছে কি, বই হচ্ছে মানুষকে কিভাবে সাহায্য করে, বই সামাজিক গণমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে বই থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। তারপরে বলা হচ্ছে কি, যে বই পড়ার মধ্যে বেশি চর্চা করলে যে সমাজ তারা হচ্ছে একটা প্রগতিশীল সমাজ করতে পারবে বই পড়লে। তার উপর ভিত্তি করে এটা হচ্ছে প্যাসেজ। এবার এখানে দেখো 4টে প্রশ্ন করা হয়েছে। দেখো, প্রথম বলছে বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কেন কমে যাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখি করি, 1 মিনিট। সরি, মুছে দিই একটু। দেখো, বলছে
বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কেন কমে যাচ্ছে? অনুচ্ছেদের আলোকে উত্তর দাও। দেখো, দেখো এখানে দেখো, বর্তমান সময়ে প্রযুক্তি বিকাশের ফলে অনেকে বই পড়ার অভ্যাস দূরে সরে যাচ্ছে, তাই নাকি? এখানে আমার প্রথম উত্তরটা এখানে আছে। বই মানুষের ব্যক্তিত্ব বিকাশে কিভাবে সহায়তা করে, এটা 2 নম্বর। ব্যক্তি বিকাশে মানে কি? দেখো, এখানে ব্যক্তিত্ব বিকাশ মানুষের জ্ঞানের পরিধি যেটা বাড়াচ্ছে সেটা প্রসারিত করছে। তারপর দেখো, নৈতিক মূল্যবোধ, কল্পনা শক্তি, বিচারবোধ, মানবিক চেতনা, এগুলো তো হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, তাই নাকি? এগুলো। তারপর হচ্ছে কি, বই কেবল তথ্য দেয় না। একটা লাইন তুলে দিয়েছে, তথ্য দেয় না, মানুষের বিচারবোধ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ এবং মানবিক চেতনা বৃদ্ধি করে। দেখো, বই কেবল তথ্য দেয় না, জাস্ট এই লাইনটা তুলে দে। বলছে অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো। আর বলছে একটি প্রগতিশীল সমাজ গঠনে পাঠ্যভাষার ভূমিকা লাগো। এটা হচ্ছে প্রগতিশীল সমাজ নির্মাণের পাঠ্য পাঠ্যাভাসের মানে বই পাঠের ভূমিকা লিখতে বলেছে। তাহলে আমার সম্বন্ধ এই 4টে প্রশ্ন, প্রথম হচ্ছে কোশ্চেন পড়বো, করে সেই কোশ্চেনের প্রশ্নটা কোথায় উত্তর সেটা বের করে আমরা তার আগে পিছু করে উত্তরগুলো লিখবো। চলো প্রথম কোশ্চেন দেখি আমরা। এখানে দেখো, প্রথম কোশ্চেন নিয়েছি, আবার পুরো প্যাসেজটা এখানে একদিকে রেখে দিয়েছি। বলছে বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কেন কমে যাচ্ছে? তাহলে দেখো, এখানে হচ্ছে কি, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে অনেকে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। আমার উত্তরটা ঠিক এখানে আছে, তাই নাকি? উপর নিচে করে লিখতে হবে। এটা 1 নম্বর উত্তর। দেখো কি বলছে, তাহলে কেন হচ্ছে? বলছি দেখো, এখানে হচ্ছে কেন কমে যাচ্ছে। এখানে লেখা হচ্ছে দেখো, প্রযুক্তির দ্রুত বিকাশ, সামাজিক গণমাধ্যম প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের, তাই নাকি? তোমার কি বলছে, বিভিন্ন বিনোদনমূলক মাধ্যমের সহজলভ্যতা, 3টে জিনিস। প্রযুক্তির বিকাশ হচ্ছে, সামাজিক যোগাযোগের মধ্যে আসক্তি, এবং বিনোদন মাধ্যমগুলি কি সহজলভ্যতা, সহজে আমরা পেয়ে যাচ্ছি। এখানে তাই দেখো, মানুষের সামাজিক বিনোদন, ঠিক আছে, প্রযুক্তির বিকাশ কমে যাচ্ছে কারণে মানুষের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। ফলে গভীর মনোযোগ দিয়ে পড়ার প্রবণতাও হ্রাস পাচ্ছে। তাহলে আমরা মেন শব্দগুলো এখানে বইতে নিলাম শব্দগুলো, কিন্তু সেটা নিজের ভাষায় লিখলাম, তাই নাকি? তাহলে এখানে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কেন কমে যাচ্ছে। সেটা হচ্ছে প্রযুক্তির দ্রুত বিকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন বিনোদনমূলক মাধ্যমের সহজলভ্যতার কারণে মানুষের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। ফলে গভীর মনোযোগ দিয়ে পড়ার প্রবণতা হ্রাস পাচ্ছে, তাই নাকি? বই পড়ার, এটা ছিল আমাদের প্রথম উত্তর। আচ্ছা, দ্বিতীয় দেখো, বলছে বই মানুষের ব্যক্তিত্ব বিকাশে কিভাবে সহায়তা করে। একটা মানুষের ব্যক্তিত্ব বিকাশ কিভাবে সাহায্য করে বই? দেখো, এখানে মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তার প্রসারিত করে, তাই নাকি? বিচারবোধ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ, মানসিক চেতনা, এগুলো সব সমৃদ্ধি করে। এইভাবে তাকে মানুষের কি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। তাহলে এইগুলো মেন এখানে আমরা শব্দ এখানে আছে, মেন পয়েন্ট আছে, সেগুলো ভিত্তি করে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। দেখো, বলছে বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, তাই নাকি? মানুষের ব্যক্তিত্ব বিকাশকে সাহায্য করে। প্রথম হচ্ছে বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, চিন্তার প্রসার ঘটায়, যা ঠিক আছে, চিন্তা প্রসার ঘটায়, বিচারবোধ, কল্পনা শক্তি কল্পনা শক্তিকে বিকশিত করে। পাশাপাশি দেখো, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনাকে গড়ে তুলতে সাহায্য করে। এর মাধ্যমে একজন ব্যক্তি পরিণত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। তাহলে উত্তরগুলো, যে মেন যে পয়েন্ট, শব্দগুলো তুমি প্যাসেজ থেকে নিয়ে সেগুলো তোমার নিজের ভাষায় লিখতে হবে। যে যত সুন্দর লিখতে পারবে সে তত ভালো নম্বর পাবে। কোনো পয়েন্ট এখানে হুবহু কোনো শব্দ এখানে তুলে দেওয়া হয়নি। মেন কি ওয়ার্ডগুলো নিয়ে এখানে শব্দ তৈরি করে লেখা হয়েছে। তাহলে কি, বই মানুষের ব্যক্তিত্ব বিকাশ কীভাবে সাহায্য করে? বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, চিন্তার প্রসার ঘটায়, বিচারবোধ ও কল্পনা শক্তিকে বিকশিত করে, পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনা গড়ে তুলতে সাহায্য করে। এর মাধ্যমে একজন ব্যক্তি পরিণত ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে ওঠে। কি সুন্দর একটা উত্তর হলো, তাই নাকি? চলো এবার 3 নম্বর কোশ্চেন যাবো আমরা। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বই কেবল তথ্য দেয় না, মানুষের বিচারবোধ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ এবং মানবিক চেতনাকে সমৃদ্ধ করে। উক্তিটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো।
এখানে আছে দেখো, বই কেবল তথ্য দেয় না, মানুষের বিচারবোধ, পুরো লাইনটা তুলে যেখানে এই পর্যন্ত তুলে দিয়েছে। দিয়ে বলছে এর অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো, তাই নাকি? তাহলে দেখো, বই বলছে শুধু তথ্য দেয় না, তাই নাকি? বই তো আমরা শুধু পড়ি যে কিছু পাই না, সেগুলো কি আমরা আমাদের বিচারবোধ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ, মানবিক চেতনা আমরা সমৃদ্ধ করি, তাই নাকি? সেটা তোমাকে সব এখানে আছে, সেটা তোমাকে সহজ ভাষায় নিজের ভাষায় লিখতে হবে। দেখো বলছি উক্তিটির অন্তর্নিহিত ভাব হলো বইয়ের মূল্য কেবল তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়। জাস্ট যাই বলেছে, বইয়ের যে সম্মান, বইয়ের যে মূল্য কেবল তথ্য সংগ্রহে, আমরা যে তথ্য নিলাম, সীমাবদ্ধ নয়। এটি মানুষের চরিত্র ও মনন গঠনের অন্যতম প্রধান মাধ্যম। লেখক বোঝাতে চেয়েছেন যে নিয়মিত পাঠ মানুষের মধ্যে যুক্তিবোধ, কল্পনা শক্তি, নৈতিকতা, মানবিকতা প্রভৃতিকে বিকশিত করে। তথ্য সহজেই বিভিন্ন মাধ্যমে পাওয়া গেলেও দেখো গভীর চিন্তা ও মূল্যবোধের শিক্ষা বই থেকেই অধিকতর অর্জিত হয়। আমরা বিভিন্ন তথ্য অন্যান্য মাধ্যমে পাওয়া গেলেও বই থেকে যেটা পাওয়া যায় সেটা কি, বই থেকে আমরা গভীর চিন্তা ও মূল্যবোধের যে শিক্ষা সেটা সাধারণত আমরা বই থেকে পাই, বই থেকে অর্জিত হয়। একটি জ্ঞানভিত্তিক, সহনশীল ও সৃজনশীল সমাজ গঠনে বইয়ের কোনো বিকল্প হয় না। তাহলে উত্তরটা খুব ভালো স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাই নাকি? এরকম হচ্ছে কি ওয়ার্ডগুলো নিয়ে তোমাকে সুন্দর বাক্য করে নিজের ভাষায় লিখতে হবে। চলো শেষ কোশ্চেন দেখি। বলছি একটি প্রগতিশীল সমাজ গঠনে পাঠ্যাভাসের ভূমিকা আলোচনা করো। দেখো একটি প্রগতিশীল সমাজ গঠনে পাঠ্যাভাসের ভূমিকা, এখানে হচ্ছে লাস্ট সেন্টেন্স এখানে আছে। তাহলে কি এটা হচ্ছে, এবং উত্তরটা হচ্ছে পুরো প্যাসেজ থেকে তোমাকে নিয়ে লিখতে হবে। দেখো কি বলছে এখানে, পাঠ্যাভাস মানে কি, বই পড়ার প্রগতিশীল সমাজ গঠনে, একটা উন্নয়নমূলক প্রগতি সমাজ করতে গেলে বইয়ের কি ভূমিকা আছে, পাঠ্যাভাসের ভূমিকা সেটা লিখবো। দেখো পাঠ্যাভাস, বই পড়ার অভ্যাস মানুষের জ্ঞান, যুক্তিবোধ ও সৃজনশীলতা বৃদ্ধি করে। এটি কুসংস্কার দূর করে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে এবং সচেতন নাগরিক সৃষ্টি করে। ফলে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সংস্কৃতি মনস্ক সমাজ নির্মাণে পাঠ্যাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো পুরো প্যাসেজ থেকে এই উত্তরটা লেখা হলো, সেখানে পাঠ্যাভ্যাস বা বই পড়ার যে সুফল, কিভাবে একটা সমাজকে অগ্রগতির পথে নিয়ে যায়, উন্নতি করে, প্রগতিশীল করে, সেই হিসেবে পাঠ্যাভ্যাসের ভূমিকা এখানে সাধারণত লেখা হলো। দেখো আবার বলছি যে পাঠ্যাভ্যাস মানুষের জ্ঞান, যুক্তিবোধ ও সৃজনশীলতা বৃদ্ধি করে, এটি কুসংস্কার দূর করে, সহনশীলতা, মানবিক মূল্যবোধ গড়ে তোলে এবং সচেতন একজন নাগরিক সৃষ্টি করে। ফলে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও সংস্কৃতি মনস্ক সমাজ নির্মাণে পাঠ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এভাবে লিখতে হবে। তাহলে আজকে আমরা একটা প্যাসেজে 4টে উত্তর লিখলাম। এটা সাধারণত দেখো একদিনই হবে না, প্যাসেজ নিয়ে তোমাকে বারবার অনুশীলন করতে হবে। কিওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা একদিনই হবে না। কিওয়ার্ড সেন্টেন্স করে এক একটা প্যাসেজ নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে করতে লিখতে লিখতে তখন তোমার উত্তর হচ্ছে আস্তে আস্তে ভালো হবে। প্রথম ধারা উত্তরের মান অত ভালো হবে না, আরও একবার লেখো, আরও প্র্যাকটিস করো, করতে করতে তোমার উত্তর মান ভালো হবে এবং তখন তোমার লেখার মধ্যে একটা সৌন্দর্য প্রকাশ হবে, লেখার স্ট্যান্ডার্ড বজায় থাকবে, তাই নাকি? তখন আমরা ভালো নাম্বার পাবো। অর্থাৎ প্র্যাকটিসের উপর নির্ভর করবে আমরা কত ভালো লিখতে পারবো। তাহলে আজকে আমরা একটা বোধ পরীক্ষার নিয়মকানুন এবং একটা প্যাসেজ, তার উত্তর কীভাবে লিখতে হয় সেগুলো জানানো হলো। আচ্ছা, তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট থাকবে, সেটা সবাই এই প্র্যাকটিস এটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ওর উপরে একটা প্যাসেজ আছে, এর উপরে 4টে কোশ্চেন করা আছে। তোমরা এটা পড়ে নিজেরা উত্তর লেখার চেষ্টা করবে, ঠিক আছে? করলে আশা করি তোমরা লিখতে পারবে এবং প্র্যাকটিস করলে তাহলে উত্তরের মান ভালো হবে, আরও প্যাসেজ তোমরা নিয়ে সেগুলো প্র্যাকটিস করবে। তাহলে এই ছিল আমাদের ক্লাস। যারা মূলত ডব্লিউবিসিএস পিলিটারি পরীক্ষা ভালো হয়েছে বা যারা কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতি নিচ্ছ, তাদের অনুরোধ করবো চ্যানেলগুলো ফলো করতে, আমার চ্যানেলটা, এবং সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। প্রতিটা ক্লাস যারা দেখছো, হয়তো অল্পজন দেখছো, তাদের বলো লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত, তুমি কি চাও বা তোমার কি প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর তুমি চাও সেটা বললে সেরকম উত্তর লিখবো। আর যদি এগুলো পিডিএফ পেতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।
ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।